বাংলাদেশের ব্যবসায়িক জগতে এক উজ্জ্বল নাম হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আর এই সফল প্রতিষ্ঠানের কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকির হোসেন। শুধু তাই নয়, দেশের অটোমোবাইল খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি বাংলা কার্সের স্বত্বাধিকারী হিসেবে। দেশীয় গাড়ি শিল্পকে এগিয়ে নেওয়ায় তার স্বপ্ন, পরিশ্রম আর দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। তিনি শুধু একজন উদ্যোক্তা নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। ভয়েস ফ্যাক্টরি বাংলাদেশ প্রেজেন্স গল্পের জীবনে আজকে আমরা শুনব জাকির হোসেনের গল্প। বাংলাদেশে তৈরি হচ্ছে স্বপ্নের গাড়ি, আর সেই স্বপ্নযাত্রায় আছে বাংলা কার্স। আজকে আমরা শুনবো বাংলা কার্সের কর্ণধার এবং হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেনের গল্প। আমি অজয় শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস ফ্যাক্টরি বাংলাদেশ প্রেজেন্স গল্পের জীবনে। প্রথমেই জানতে চাই হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের শুরুটা কিভাবে হয়েছিল। এই শুরুটা জানতে গেলে ধরেন এটা আমার প্রায় অলমোস্ট 100 বছর আগে যেতে হবে। আমার দাদার বাবা এই ব্রিটিশদের জন্য উনি টুপি বানাতো, ওনাদের গার্মেন্টস ছিল। সো আমার দাদা, যেটা আমাদের বংশগত, যেটা আমি দেখতে পারলাম যে আমার দাদা সেটার মধ্যে ইন্টারেস্ট ছিল না। ফর সাম রিজন উনি যখন ইউনিভার্সিটিতে শুরু করে, ইউনিভার্সিটিতে যাওয়া শুরু, উনি ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করে, তখন উনি আর পড়াশোনার মধ্যে ওনার আর কোনো এরকম একটা ইন্টারেস্ট ছিল না। উনি সবসময় কিভাবে ব্যবসা করবে, কেমনে কি করবে সেটার মধ্যে ফোকাস হয়ে যায় অনেক বেশি। তো সেখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বেশিরভাগ এই কার্জন হল, রোকেয়া হল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি মসজিদ, এগুলো কিন্তু আমার দাদার হাতে বানানো। তো এইটা আমার দাদা করতে করতে যখন পাকিস্তান আমল আসে, পাকিস্তান আমলে আমার দাদা বাংলাদেশি হিসাবে ওয়ান অফ দ্য ফার্স্ট কন্ট্রাক্টরই কাজবাজ করে পাকিস্তান টাইম থেকে। তো আমার বাবা যখন আবার দ্য সেম ওয়েতে আমার বাবাকে তখন দাদা আমেরিকায় পাঠায়। আমার দাদা ভালো বড় একটা কন্ট্রাক্টর ছিল এবং অনেক বিল্ডিং সে অনেক নিজের হাতে কিন্তু ডিজাইন করা, তার হাতে ঢাকা ওয়াসা ভবন টবন এগুলো কিন্তু আমার দাদার হাতে বানানো। সো ইন জেনারেল যখন আমার দাদা বাবাকে আমার আমেরিকায় পাঠায়, আব্বা আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে যখন বাংলাদেশে আছে, তখন আমার দাদার সাথে সে আর কাজ করতে অত ইচ্ছুক হয় না। তো তখন দাদা আমার বাবাকে একটা স্টিল মিল পাকিস্তানিদের কাছ থেকে 1967 তেজগাঁ রোলিং মিল যেটার নাম ছিল সেটা কিনে দেয়। কিনে বলে যে তুমি তোমার মতন কাজ করো, আমি আমার ব্যবসা চালাই। হ্যাঁ, তো সেখান থেকে আমার হোসেন গ্রুপ চালু হয়। বেসিক্যালি এটার দাদার কোম্পানির নামটা ছিল হচ্ছে সাত্তার কনস্ট্রাকশন, সাত্তার এন্ড ব্রাদার কনস্ট্রাকশন। সেই সাত্তার এন্ড ব্রাদার কনস্ট্রাকশন থেকে হোসেন গ্রুপ হয়। কারণ এই হোসেন গ্রুপের থেকে ধরেন আমরা এখানে আসছি। যখন আমিও যখন পড়াশোনা শেষ করে মাস্টার্স কমপ্লিট করে বাংলাদেশে আসি, তখনও আমি চিন্তা করলাম যে আমি খুব বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছে আমার নিজের কমফোর্ট জোনের ভিতরে। আমি কিন্তু 15 বছর আমেরিকায় ছিলাম, তো এর মধ্যে আমি 3 বছর চাকরি করছি। হ্যাঁ, তা 3 বছর কিন্তু অনেক হার্ড ওয়ার্ক আমার করতে হয়েছে। 3 বছর কিন্তু আমি ওয়াল স্ট্রিটে চাকরি করছি, এজি এডওয়ার্ডসে চাকরি করছি, গোল্ডম্যান স্যাক্সে চাকরি করছি। সো আমি যখন বাংলাদেশে আসি, আমি তখন দেখলাম যে আমি আমার নিজের খুব বেশি কমফোর্ট জোনে পড়ে গেছি। বাবার ব্যবসা আছে, আমি দেখতেছি, জানতেছি, এটা কিন্তু অটোমেটিকলি একটা সার্কুলের মধ্যে পড়ে যাচ্ছি যে চলতেছে। সেটার থেকে আমার নিজেকে চ্যালেঞ্জ করলাম যে ভাই পড়াশোনা করলাম, তো এখন যদি আমি আবার এই কাজই করি, হ্যাঁ, হাউ ইজ দ্যাট হেল্পিং দ্য সোসাইটি, হোয়াট এম আই গিভিং টু দিস কান্ট্রি। এই দেশে যখন আমি আসছি, যখন দেশের জন্য আমি কি করতেছি, ব্যবসা আছে, আছে 10,000 মানুষের মতন কাজ করতেছে, সেটা খুবই ভালো কথা, বাট আমি নিজে কি দিতে পারতেছি? এবার তো যা করতেছে আমার দাদার নামে চলতেছে, বাবার নামেই চলতেছে। সো সেখান থেকে আমার একটা বিজনেসটা হচ্ছে বেসিক্যালি লটস অফ রিসার্চ। হ্যাঁ, ইটস বেসিক্যালি আপনার একটা কানেক্টিং ডট। আপনার ওই ডটটা আপনার খুঁজে বের করতে হবে যে আপনার হাউ ইউ গোইং টু কানেক্ট দ্য ডট। বাংলা কার্সের মূল ভিশনটা কি ছিল? বাংলা কার্স কিভাবে শুরু করলেন? আমি বলবো যে যেটা ওয়ান অফ দ্য থিংস যেটা বাংলাদেশে যেটা হয়, যেটা জেনারেশন ওয়াইজ হয়, সেটা আমি আমার বাবার ব্যবসা করতে যখন আসি, তখন আমি করতে করতে আই ফিল মোর কমফোর্টেবল উইথ মাই জোন। আমার জোনটার মধ্যে আমি বেশি কমফোর্টেবল হয়েছে। কমফোর্টেবল জোনে তখন আমার স্টার্ট ফিলিং আনকমফোর্টেবল যে ভাই আমি তো যেটা সবাই করতেছে সেটাই করতেছি। হোয়াট এম আই গিভিং টু দ্য ওয়ার্ল্ড, হোয়াট এম আই গিভিং টু মাই কান্ট্রি? আমি তো এই দেশেরই ছেলে, সো আমি কি দিয়ে গেলাম?
মানুষের লাইফ স্প্যানটা খুবই স্মল, সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। হ্যাঁ, ইটস দ্য ল্যাক অফ আইডিয়াস দ্যাট অ্যাকচুয়ালি ব্রিংস that people are lacking. It's আপনি মানুষ কিন্তু অনেক মানুষের কাছে অনেক টাকা আছে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য আইডিয়াস। সো আপনার যেমন বিভিন্ন শ্রেণীতে মানুষ কাজ করছে, রিক্সাওয়ালাও কিন্তু টাকা কামাচ্ছে, একজন বড় চাকরিজীবীও টাকা কামাচ্ছে, একজন ব্যবসায়ীও টাকা কামাচ্ছে। বাট হোয়াট আর দ্য ডিফারেন্স? দেয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ল্যাক অফ আইডিয়াস। কেউ পিঁপড়ার মতন কন্টিনিউয়াস করেই যাচ্ছে, ফলো করে যাচ্ছে, আবার কেউ আছে কেউ নতুন নতুন জিনিস উদ্যোক্তা করতেছে। আজকে ধরেন আপনার এই দুনিয়াতে আপনার ইন্টারনেট থেকে শুরু করে আপনি টিভি থেকে শুরু যেটাই দেখেন, এটা কিন্তু কেউ না কেউ সামওয়ান হ্যাজ ডান ইট ফর দেম, রাইট? এখন মানুষ এটাকে ফলো আপ দিতেছে। সো বেসিক্যালি যে জিনিসটা আমার মধ্যে যেটা কাজ করছে সেটা হচ্ছে আমি what am I going to give to this country? সো আমি চিন্তা করলাম যে আমার যদি গাড়ির ব্যবসার মধ্যে আমি যদি since I am interested in automobiles and everything, I have to give something back to the country. I have to go through manufacturing, not only assembly করলে তো বেসিক্যালি আপনার একটা স্টেপ আপ অফ বিং আ ডিলার। সো might as well I just go into manufacturing. আমি আমার নিজের দেশের লোগোকে আমি বিদেশে তুলে ধরবো। এটা নিয়ে কিন্তু এই জন্য কিন্তু আমাদের বিবিসি বাংলা থেকে শুরু করে এনডিটিভি সবাই কিন্তু আমাদেরকে ফোকাসটা দিছে যে হ্যাঁ, বাংলাদেশ কিন্তু ও মানুষের বুকের পাটা আছে, যে তারা অ্যাটলিস্ট দে হ্যাভ স্টেপ ইনটু ইট। কতটুকু সাকসেসফুল করে সেটা তো বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে বোঝা যাবে যে কতটুকু সাকসেসফুল হইতে পারছি, বাট দ্য রেস্ট এটা তো গনা বি হিস্ট্রি যদি পারি করতে। বাংলা কার্সের কি কি মডেল রয়েছে এবং কি কি মডেল নতুন করে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে? আমরা যখন বাংলা কার্সের লাইসেন্স নেই, আমরা তখনই কিন্তু অলরেডি আমরা অ্যাপ্লাই করি যে আমরা 12 রকমের গাড়ি আমরা বাংলাদেশে তৈরি করবো, ফ্রম সেডান থেকে শুরু করে ট্রাক পর্যন্ত, 5 টন ট্রাক পর্যন্ত। বিকজ আমরা যদি প্রত্যেকটা সেক্টরে না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের দেশকে আমরা পুরোপুরি ফোকাস করতে পারবো না। বিভিন্ন বাংলাদেশে আমরা অনেকে, এখন আপনি দেখবেন অনেকে ভেরি রিলায়েন্ট অন ইন্ডিয়ান ট্রাক, বাট ওয়াই ডু উই নিড ইন্ডিয়ান ট্রাক? আমরা তো নিজেদের বাংলাদেশে এখন আমরা করতে পারছি। যেসব গাড়ি এখন 14-15 লাখ টাকায় বেচছে, সেই ট্রাকই কিন্তু আমি এখন 6 লাখ টাকা করে বেচতে পারতেছি। হ্যাঁ, দেশের টাকা দেশেই থাকুক। আন্তর্জাতিক বাজারে গাড়ি রপ্তানি করার যে পরিকল্পনাটা ছিল সেটা কতটুকু বাস্তবায়ন হলো? আমরা প্রথমে যখন আমরা লাইসেন্স অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা ফ্যাক্টরি কাজও ধরি নাই। তখনই কিন্তু আমাদের যে আমরা হিয়ারিং দিই, যখন প্ল্যানিং মিনিস্ট্রিতে যাই, বিরাতে যাই, তখন কিন্তু আমরা বলছি আমাদের এক্সপোর্ট করতে দিতে হবে। To make this car company successful, you have to let it export. আপনি ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা কোম্পানি, আপনার টয়োটা কবে বড় হয়েছে? রাইট আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, যখন দ্য গভর্নমেন্ট হেল্প দেম টু এক্সপোর্ট ইট এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওরা লোক পাঠায় আজকে বাংলাদেশ থেকে শুরু করে আফ্রিকার এমন কোনো দেশ নাই, আমেরিকার থেকে শুরু করে এমন কোনো দেশ নাই, তারা লোক পাঠায় আজকে এক্সপোর্ট করে তারা জিনিসটাকে টয়োটা আজকে এত বড় হইতে পারছে। তারা আরো অনেক ইনোভেশন আনতে পারছে, তারা ম্যাচিউর হতে পারছে। আমরা কিন্তু অনেক আগেই বলছি যে আমাদের এক্সপোর্ট করার এবিলিটিটা দিতে হবে, আমার বন্ড লাইসেন্সের এবিলিটিটা দিতে হবে। বাট ফর সাম রিজন বাই বাংলাদেশের গভর্নমেন্টের এটা ওটা যে এমন ওনাদের যে এত প্যাচ ঘুষ, ওনারা যে আগেও বললাম যে ওনারা যে নিজেও বুঝে নাকি ওনারা কি করতে যাচ্ছে এবং হোয়াট ইজ দ্য ফিউচার প্ল্যানিং, যে ভাই আমি এটার পরে এটা করবো, এটার পর এটা করবো। দে হ্যাভ নাথিং টু হ্যান্ডেল, they don't know what to do. বন্ড লাইসেন্স তো বেসিক্যালি ওরা এসে দেওয়ার কথা, ভাই তোমরা এক্সপোর্ট করো, বেশি করে এক্সপোর্ট করো, বেশি টাকা পাবো। চায়নাতে দ্য গভর্নমেন্ট ইজ সো ক্লোজ টু দ্য অটোমোবাইল সেক্টর, ওরা এক্সপোর্ট করে আপনার চায়নার অটোমোবাইল সেক্টরকে উঠাই দিচ্ছে আজকে। হ্যাঁ, আর বাংলাদেশে দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। আই ডোন্ট নো ইফ দেয়ার ইজ আ এক্সটার্নাল ফোর্স তাদেরকে স্টপ করতেছে। দেখেন আমরা অনেক সময় বলি যে আমাদের বিদেশি এখান থেকে ফোর্স আসতেছে, ওখান থেকে ফোর্স আসছে, যে এটা এই সেক্টরটাকে বাড়ালে আবার অন্য দেশের জন্য ক্ষতি হবে, এই দেশের জন্য ক্ষতি হবে। এইটা whether this is the reason or any other reason could be it, or they are not capable of understanding business, এর জন্য আমাদের বন্ড লাইসেন্স কিন্তু আমরা এখনো পাইনি। আমরা বন্ড লাইসেন্স যেদিন পাবো সেদিন থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। জীবনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন? আমি বলবো আমার দাদা এবং বাবার থেকে আমি খুব বেশি কনভিন্স ছিলাম, বিকজ আমার সবসময় আমি দেখছি যে তারা অনেক বেশি তাদের ভেরি ডাইভার্ট ছিল তাদের নিজেদের ক্যারিয়ার নিয়ে, এবং তারা ভেরি ফোকাস ছিল যে তারা কিছু না কিছু একটা করবে। হ্যাঁ, যেহেতু দেশেই থাকতে হবে, সো দেশের জন্য কিছু একটা করি। সো বেসিক্যালি আমি বলবো যে আমার বাবা এবং দাদা দে আর ভেরি মাচ ফোকাস অন দ্য, মানে দেশকে কিভাবে উঠানো যাবে, দেশকে কিভাবে আজকে বড় করা যাবে। সো সেখান থেকে আমি বলবো যে আজকে আমার সবচেয়ে বড় কি বলে এটাকে মোটিভেশন
মোটিভেশনটা আমার ওনাদের কাছ থেকে আসছে। আমরা জানি যে কিছুদিন আগে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, বাবাকে নিয়ে কোনো একটা স্মৃতি জানতে চাই। আমরা বলবো যে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরির মধ্যে মোটামুটি একটা ছোট মাছ ধরার জায়গা আছে, ছোট ছোট পন্ড আছে, কিছু পন্ড আছে, মানে ওই জায়গায় বাবা আমাকে সবসময় নিয়ে যেত। যখন আমরা ছোটবেলায় যেতাম, আমার আব্বা খুব ফোকাস ছিল যে তুমি পড়াশোনা না শেষ করা পর্যন্ত বিজনেসের মধ্যে কোনোভাবে কোনো দিক দিয়ে কোনোভাবে ইনভলভড হতে পারবো না। সো আনটিল তোমার ডিগ্রি না থাকে, সো কোনোভাবে কোনো বিজনেসের মধ্যে ইনভলভ হতে পারবো না। সো আমাদের কোনো সময় অফিসে সে এত নিত না, বা সে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যেত, স্পেশালি যখন আমাদের হলিডেজ থাকতো সেগুলো আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যেত। এবং আমার বাবার সাথে যে মাছ ধরার জিনিসগুলো এখন আমার খুব মনে পড়ে, কারণ আমি এই মাছ ধরাটা খুব মজা পাই দেখতে, এবং খুব রিল্যাক্সিং, খুব আমি বলবো যে এটা ইজ এ গুড মেডিটেশন। হ্যাঁ, আমার কিন্তু আপনার খুব মাথাটা কিন্তু খুব ঠান্ডা থাকে যখন আপনি মাছটা ধরেন। হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে প্রায় 7,000 মানুষ কাজ করে। এই যে এতগুলো মানুষকে নেতৃত্ব দেয়া, কিরকম চ্যালেঞ্জ ফেস করেন? আমি বলবো চ্যালেঞ্জের মধ্যে কি, আপনি যদি ইন্টিগ্রিটি নিয়ে কাজ করেন এবং আপনি যদি অনেস্টলি ভাবে কাজ করেন, আপনার কিন্তু এগুলো কিন্তু চালানো কোনো একটা ব্যাপার না। আপনি যেভাবে নিজেকে নিজে চিন্তা করতেছেন, আপনি নিজেকে নিজেভাবে কেটার করতেছেন, সেভাবে তো আপনারই কর্মী, আপনারই তো লোকজন। সো আপনি যদি ওনাকেও ওভাবে করেন, তাহলে কিন্তু তাদের চালানো কোনো অসুবিধা না। যেটা আমরা দেখি বাংলাদেশে সচরাচর ইনফ্লেশনের জন্য, একটা মানুষকে আপনারা অনেকেই বেশিরভাগই খুব ছোট করে দেখে, সেটা কিন্তু ঠিক না। আমাদের হিসাবে সেটা ঠিক না। আপনার একটা লাইফ আছে, আপনি একটা লাইফে তো আপনি যেটা করতেছেন সেটা করতেছেন, আপনার তো যা চাইবেন তাইতে খেতে পারবেন না। আপনার তো একটা লিমিট আছে, সবারই তো একটা লিমিট আছে। সো অ্যাজ লং এজ ইউ মেনটেন ইউর লিমিট, আমার মনে হয় চালানো কোনো একটা বিশাল একটা বড় ব্যাপার না। কারণ আমি আমার কর্মীর সাথে তো আমি মিশতে পারতেছি, তাদের দুঃখ এবং সুখে তো আমি আসি। সো আমার সাথে আমাদের কোনো সময় কিন্তু কোনোদিনও প্রবলেম হয়নি। গত 100 বছর ধরে কোনোদিনও দেখতে পারবেন না যে আমাদের কোনো লেবার আনরেস্টে আমাদের কোনো সময় কোনো কেউ কিছু বলতে পারছে। আজকের মতো বিদায় নিচ্ছি ভয়েস ফ্যাক্টরি বাংলাদেশ প্রেজেন্স গল্পের জীবন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে।